আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। আমায় কিস করো। পাগল নাকি তুমি? কি বলছো এসব? কিস করবা না তাই না? কণা আমায় আকস্মিক লিপকিস শুরু করে দিল। জীবনের প্রথম এমন ফিলিংস হলো আমার। আর আমি নিজেকে ধরে রাখতে না পেরে রেসপন্স শুরু করলাম। আমি তো শুধু মধু খাচ্ছি। হঠাৎ কণা আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিজের চেয়ারে গিয়ে বসলো। আমি তখন বুঝতে পারলাম এতক্ষণ কি করলাম। আমি তো অনেক লজ্জা পেয়েছি। লজ্জায় মাথা নিচু করে বসে আছি। কেমন লাগলো মহারাজ? চুপ করো। ভার্জিন ছেলেটাকে এইভাবে ধর্ষণ করলা? ওলে বাবালে, আমার ছোট খোকা। হুম। আরেকবার দিবাই মিষ্টি। তবে রে। আমার দিকে তেড়ে আসলো আর আমি দরজার কাছে দৌড়ে গিয়ে দেখি দরজা বন্ধ। মিষ্টি আর আমার লাগবে না, আমি আমার কেবিনে যাব। আমি তোমায় কিস করব না তো কে করবে? কণা আর আমি সামনাসামনি দাঁড়িয়ে আছি, পরস্পর সমান্তরাল। আর কণা আমার গলা জড়িয়ে ধরে কথাটা বলল, হুম, তুমি তো আমার জীবন। বলেই কণার কোমর জড়িয়ে ধরলাম। এই, কি করো? এটা অফিস, ছেড়ে দাও। শুরু করেছে কে? অনেক হয়েছে রোমান্টিকতা, এখন নিজের কেবিনে যাও। আচ্ছা। আমি আমার কেবিনে যাওয়ার জন্য পা বাড়িয়েছি, তখনই দাঁড়াও। আবার কি? কেবিনে গিয়ে ভদ্র ছেলের মতো কাজ করবা, কোথাও তাকাবা না। আমার কাছে এসে আমার কপালে চুমু দিয়ে হুম। কণা রুমের দরজা খুলে দিল আর আমি বেরিয়ে আমার কেবিনে গেলাম। কেবিনে গিয়ে আবার কাজ করতে লাগলাম। অনেক গুরুত্বপূর্ণ লিস্ট তৈরি করতে লাগলাম। অল্প একটু ভুল হলেই অনেক টাকার গড়বড় পেকে যাবে। ওই একটা লিস্ট তৈরি করতেই কখন জানি লাঞ্চের সময় হয়ে গেছে, বলতেই পারলাম না। কণা আমার কেবিনে আসলো। মহারাজ, লাঞ্চ করবেন না? হুম, গুরুত্বপূর্ণ কাজ করতেছি, ক্যান্টিনে খেয়ে নিব। আজ তোমার সাথে যেতে পারবো না। তুমি কাজ করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। বাইরে যাবা না। আচ্ছা, আর একটা লিস্ট তৈরি করতেছি। আচ্ছা। কণা চলে গেল। মোবাইলে দেখলাম 1:25 বাজে, আবার কাজে মন দিলাম। আরও একটা লিস্ট তৈরি শেষ করলাম। সকাল থেকে 2টা কমপ্লিট করেছি, আর তৃতীয়টায় গিয়ে মাথা কাজ করতেছে না, তাই বসে ফোন টিপতেছি আর কণার জন্য অপেক্ষা করতেছি। অপেক্ষার প্রহর শেষ করে মহারানী হাজির। আমার কেবিনে আসো। ওকে। কণার নিজের কেবিনে গেল আর আমি ফ্রেশ হয়ে আসলাম। কণার কেবিনে গিয়ে দেখি কণা প্লেটে খাবার তৈরি করে রাখছে। আমি ভিতরে গেলাম আর ওর সামনে গিয়ে বসলাম। তুলে খাওয়াও। লজ্জা করে আমার। দরজা লক করে দাও। লাগবে না। তুলে খাওয়াও তো। আমার কিন্তু রাগ হচ্ছে। কণা আমায় তুলে খাওয়াচ্ছে, আর আমি এটাও জানি কণা বাসায় খাইনি, তাই ওকে আমি তুলে খাওয়ালাম। একই প্লেটে দুজন খাচ্ছি, তালি শব্দের পিছনে তাকিয়ে আমি ভয়ে চুপসে গেলাম। বাহ মামা বাহ, অনেক দূর গিয়েছিস অথচ ট্রিট পেলাম না। মামা মানে লিপি আপু, আপনি কণাকে চেনেন নাকি? সেদিন তো সাধারণ এমপ্লয়ির মতো ব্যবহার করলেন। তুমি চলে যাওয়ার পর লিপি আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তোমার আমার সব কথা লিপি জানে। শালি দিলা তো রোমান্টিক মনটা নষ্ট করে। দুলাভাই, আমায় তুলে খাওয়াবেন না? আসো। খবরদার। দুলাভাই লাগবে না, কণা আমার ভাগেরটা কই? দরজা লক করে দিয়ে এসে বস, তোর জন্যই এনেছি। সত্যি দে তো মামা। তারপর কণা লিপিকেও খাবার দিল। লিপি খাচ্ছে। হা করো। পেট ভরে গেছে। মিথ্যা বলতে পারো না, বলো কেন? লিপি থাকলেও সমস্যা নেই, ওর একটু চলুক। আচ্ছা দাও। তারপর আমরা একে অপরকে খাইয়ে দিয়ে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষে কণা সব গুছিয়ে রাখলো, সাথে লিপি সহযোগিতা করলো। আমরা তিনজনই গল্প করতে লাগলাম। তখনই আমার ফোনে কল আসলো। কল ধরে যা শুনলাম তা শুনে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমার ফোনে কল আসলো। পকেট থেকে ফোন বের করে দেখি আম্মু কল দিয়েছে। কণা আর লিপিকে চুপ থাকতে বলে আমি আম্মুর কল ধরলাম। কোথায় তুই বাবা? অফিসে আছি আম্মু। কেন, কোনো সমস্যা হয়েছে কি? বাবা, তোর আব্বু দুদিন ঔষধ না খাওয়ায় আজ মারাত্মক অসুস্থ। খুব তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। আমরা এখন গাইবান্ধার এসকেএস হাসপাতালে আছি। ওরা বললো তোর আব্বুর অবস্থা খারাপের দিকে। কি বললো ডাক্তার? 1 মাসের ভেতর অপারেশন না করালে তোর আব্বুকে বাঁচানো যাবে না। আব্বুর কিছুই হবে না, আমি আছি তো। তুই কাল বাসায় আয়। আচ্ছা রাখি। ফোন কেটে দিয়ে সোফায় বসলাম। কণা আর লিপিকে জিজ্ঞেস করলো, তা শুনতেই পারলাম না। আমার কাছে 1 টাকাও ক্যাশ নেই, অথচ আজকের মধ্যে 20 লাখ টাকা লাগবে। কোথায় পাবো আমি এত টাকা? মাথায় শুধু টাকার চিন্তা আর মুখেও টাকা আর টাকা। টেনশনে আমার মাথা ধরে আসলো। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর কি হয়েছে আমার মনে নেই। যখন আমি স্বাভাবিক অবস্থায় আসি তখন আমি দেখলাম আমি হাসপাতালে। আমার মাথার কাছে কণা বসা, সামনের বেঞ্চে লিপি আর আন্টি বসে আছে।
আমি এখানে কেমনে আসলাম? তোমার ফোন আসার পর তুমি অজ্ঞান হয়ে গেছো। তারপর আমি আর লিপি অফিসের সবার সহযোগিতায় হসপিটালে নিয়ে আসলাম। 1 ঘন্টা পর জ্ঞান ফিরলো। আচ্ছা বলো তো কি হয়েছিল যার কারণে অতিরিক্ত টেনশন করেছো? আমার আব্বু 2 দিন ওষুধ খাইনি, আজ নাকি মারাত্মক অসুস্থ, হাসপাতালে আছে। বলো কি, কখন হয়েছে? আমাকে তো বলতে পারতা। প্লিজ তুমি যে করে হোক 20 লাখ টাকা ম্যানেজ করে দাও। তুমি যা বলবে আমি তাই করব। আব্বুর কথা মনে হওয়া মাত্র কণার পা ধরে কথাটা বললাম। টাকা দিয়ে কি করবা? আব্বুর অপারেশন 1 মাসের মধ্যে না করলে বাঁচাতে পারবো না। প্লিজ ব্যবস্থা করো। তোমার আব্বু এখন কোথায় আছে? গাইবান্ধার একটা প্রাইভেট হাসপাতালে। তুমি এখনই অ্যাম্বুলেন্সে করে আমার শ্বশুর শাশুড়ি আর ননদকে ঢাকায় আসতে বলো। আমি টাকা রেডি করতেছি। আর আমার শর্তগুলো পরে শুনবা। আচ্ছা। কণা আর আন্টি কথা বলতেছে আর আমি চাচাতো ভাইকে কল দিলাম, সব ব্যবস্থা করে দিতে বললাম। আর ওদিকে আম্মু, আমার অ্যাকাউন্টে মাত্র 13 লাখ টাকা আছে। মামুনি, তুই তো জানিসই আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে। আরো লাগবে, কমপক্ষে 22 লাখ টাকা লাগবে মোট খরচ সহ। দেখো আমার অ্যাকাউন্টে 2 লাখ আছে। আমি আব্বুকে কল দিয়ে এখনই 5 লাখ টাকা নিয়ে আসতে বলি। যদি থাকে এখনই বলো। ওকে। লিপি ওর আব্বুকে কল দিয়ে সব খুলে বলল। ওর আব্বুর ক্যাশ টাকা ছিল কিছু, আর বাকি টাকা ব্যাংক থেকে তুলে সন্ধ্যার দিকে নিয়ে আসবে বলল। তারপর কণা আমার কাছে এসে, চিন্তা করো না, টাকা ম্যানেজ করেছি। আল্লাহ সহায় হলে আমার শ্বশুরের কিছুই হবে না। আমি তোমার সারা জীবন তোমার কেনা দাস হয়ে থাকবো। ছাড়ো, সামনে আম্মু দেখছে। এখন ব্যাংকে যাওয়া লাগবে, দেরি হলে ব্যাংক বন্ধ করবে। চলো। আমি আন্টি মানে হবু শাশুড়ি, কণা আর লিপি ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলাম। মনটা আমার ছটফট করতেছে। আবার আম্মুর কাছে কল দিলাম। আম্মু, আব্বুর কি অবস্থা? এখন স্বাভাবিক হয়েছে। ওখানে আদনান থাকলে দাও তো। কথা বল। আদনান, আব্বু কি স্বাভাবিক? ভাইয়া, বড় আব্বু এখন স্বাভাবিক। আমি ঢাকায় যাওয়ার সব ব্যবস্থা করেছি, এখন রওনা দিব। সাবধানে নিয়ে আসিস। চিন্তা করতে হবে না, আমি ঢাকায় পৌঁছে কল দিব। ওকে, আমি টাকা ম্যানেজ করার চেষ্টা করতেছি। আমরা গাড়িতে উঠে রওনা দিব, রাখি। ওকে। ফোন কেটে দিলাম, কারণ আমরা ব্যাংকে পৌঁছে গেছি। একসাথে 2 রিলেটিভ অ্যাকাউন্ট থেকে 18 লাখ টাকা তুলতে অনেক সমস্যা ঝামেলা তৈরি হলো। যখন আমার আব্বুর ইমার্জেন্সি অপারেশনের রিসিপ্ট দেখলাম, তখন ক্যাশ দিল। টাকা নিয়ে অনেক সাবধানে কণার বাসায় আসলাম, কারণ দেশে অনেক চোর বাটপার আছে। টাকা গোপন জায়গায় রেখে দিলাম। আমার পরিবার আসতেছে, তাই আমার হবু শাশুড়ি বিরিয়ানি আর কলিজা ভুনা রান্না করতেছে। মনটা এখন হালকা লাগছে, খুশিতে কান্না করতে লাগলাম। তখনই কণা এসে হাত ধরে টেনে ওর রুমে নিয়ে গেল। এই হারামজাদা, কান্না করছো কেন? খুশিতে কান্না চলে আসছে। কান্না করো না প্লিজ। তুমি কান্না করলে আমারও চোখে পানি চলে আসে। আমার চোখের পানি ওর আঁচল দিয়ে মুছিয়ে দিয়ে, আমি তোমাকে পেয়ে ধন্য হয়ে গেছি। শর্তগুলো মনে রাখিও। যাই করো, আমার পরিবারকে ফেলে দিতে বলবা না। এসব না, কয়েকটা শর্ত বলে দেই। শুধু আমায় ভালোবাসতে হবে। আমায় কয়েকদিনের মধ্যে বিয়ে করতে হবে। সেখানে আমার ফ্যামিলি আর তোমার ফ্যামিলি একসাথে থাকবে। অন্য মেয়ের দিকে তাকালে চোখ তুলে ফেলবো। আর বাকি শর্তগুলো পরে বলবো। বলো রাজি কিনা? আমি তোমার সব শর্তে রাজি বলেই কণাকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিলাম। যখনই হবু শাশুড়ি ডাক দিল, কণা আমায় ধাক্কা দিয়ে বিছানায় বসলো। আমিও বসে ফোন টিপতে লাগলাম। শাশুড়ি এসে, তোমার আব্বু কতদূর আসলো? আর 2 ঘন্টার একটু বেশি লাগবে। তাহলে তোরা সবাই খেয়ে নে। ওকে। আমাকে অনেক খিদে লাগছে, তাই ফ্রেশ হয়ে পেট ভরে খেয়ে নিলাম। খাওয়া শেষে সোফায় বসে টিভি দেখতেছি। লিপির আব্বু টাকা নিয়ে আসলো, আমাকে চিন্তা করতে নিষেধ করলো এবং সাথে করে লিপিকে নিয়ে গেল। কণা টাকা রেখে আসলো আর আমার শাশুড়ি ঘুমাতে গেল। আর আব্বু আম্মু আসলে ডাক দিতে বলল। কণার কথা জিজ্ঞেস করলাম, কণা নাকি ঘুমিয়েছে। আমি সোফায় বসে আছি, তখনই কণা আসলো। তুমি ঘুমাওনি? না, তুমি এখানে তাই আসলাম। তুমি গিয়ে ঘুমাও। চুপ করো। বলেই আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। জানো, আমি কখনো ভাবিনি এমন হবে। আব্বু আম্মু আসলে ডাক দিবা আমায়। রাত 11টায় আমি কল পেয়ে গেট খুলে দিলাম। দেখি ওরা হাইসে করে এসেছে। হাইস কেন? ভাইয়া, অ্যাম্বুলেন্স ভালো না, তাই হাইস নিয়েছি। আচ্ছা, আব্বুকে ধরো, ভিতরে নিয়ে যাই। ওকে। তারপর আব্বুকে দোতলায় এনে গেস্ট রুমে শোয়ালাম। আব্বু সব দেখতে পারে, কিন্তু কথা বলা আর হাঁটতে পারে না। আর এই কারণে ভিতরে কি জানি সমস্যা হয়েছে। আব্বুকে রুমে রেখে আসলাম, সাথে আম্মু আছে। আমার ছোট বোন আনহা গিয়ে কণাকে ডাক দিল। কণা আনহাকে চিনতে পেরে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আনহাও কান্না করতে লাগলো। যখন বুঝতে পারছে আম্মু আসছে, দৌড়ে আম্মুর কাছে গেল। মামুনি,
ফারুক তোমার দেখা কেমন করে পেল? অনেক কাহিনী আম্মু। এখন বলো, আমাকে আগের মতো করে ছেলের বউ করবা না? তোমার আঙ্কেলের অবস্থা দেখছো কেমনে হয়? আম্মু, আমি অপারেশনের সব ব্যবস্থা করেছি। পরশুদিন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিব। কাল সকালে টিকিট কনফার্ম করব। তুই আমার মা হয়ে গেলি মামুনি। আল্লাহ তোমাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক। কণাকে টেনে নিয়ে কপালে চুমু খেয়ে এখন চলো, খেতে হবে। তবে আব্বুকে একটু খাইয়ে ওষুধ খাইয়ে দাও। ওকে গাড়িতে খাইয়েছি, ওষুধও খাইয়েছি, এখন খাওয়ালে সমস্যা হবে। ও এখন ঘুমাবে। চলো, খাবে তুমি? তারপর আম্মু, আনহা আর আদনান ফ্রেশ হয়ে এলো। আন্টি মানে হবু শাশুড়ি পরিবেশন করলো আর ওরা সবাই খেয়ে নিল। খাওয়া শেষে সবাই একখানে বসলাম। সেখানে টিকিট কয়টা কাটবো? 4টা টিকিট কেটে রাখো। ওকে, কিন্তু কে কে যাবে? আম্মু যাবে, আব্বুর সেবা করতে হবে, সেগুলো আমরা পারবো না। আমি যাব, তুমি যাবে আর আব্বু। ওকে, কাল সকালে। এখন সবাই ঘুমিয়ে পড়ো। ওকে। 4টা রুম, কিন্তু বেড 3টা। একটায় আব্বু আম্মু, আরেকটায় কণা, শাশুড়ি আর আনহা, আর আরেকটায় আমি আর আদনান ঘুমিয়ে পড়লাম। পরের দিন উঠলাম কণার ডাকে, উঠে নাস্তা করলাম। নাস্তা করে অনলাইনে টিকিট কাটার জন্য রওনা দিলাম। টিকিট কনফার্ম করে টিকিটের রিসিভের ফটোকপি নিলাম। এটা দেখালেই টিকিট দিয়ে দিবে। আব্বুকে নিয়ে আমি আর কণা বাংলাদেশের নাম করা বেসরকারি হাসপাতালে গেলাম। ডাক্তার কণার পরিচিত হওয়ার সুবাদে সিরিয়াল খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম। ডাক্তার অনেক সতর্কভাবে আব্বুর চেক আপ করলো। আব্বুর শরীর এখন কেমন আর আব্বুর শরীর কোন ধরনের অপারেশন সহ্য করতে পারবে সে অনুযায়ী একটা রিসিপ্ট তৈরি করলো। সেদিন আরও কিছু কাজ করলাম। দিনটি কেমনে কেটে গেল বুঝতেই পারলাম না। পরের দিন আবার সেই হাসপাতালে গেলাম। এই হাসপাতালের মাধ্যমেই আমরা সিঙ্গাপুর যাব, আর ওখানে যা কাজ করা লাগবে সব এই ডাক্তাররাই করবে। আমরা সকাল 10টায় গেলাম হাসপাতালে। আবার রিসিপ্ট নিয়ে ব্যাংকে গিয়ে 20 লাখ টাকা ডোনেট করলাম। টাকা ডোনেট করার পর রিসিপ্ট নিয়ে বাসায় আসলাম। আমাদের বিকেল 4টায় ফ্লাইট, তাই আমরা রেডি হলাম। টিকিট অবশ্য কাটা ছিল আমাদের। আমরা রওনা দিলাম দুপুর 2টায়। যথাসময়ে প্লেন উড়াল দিল। দীর্ঘ 6 ঘন্টা পর আমরা সিঙ্গাপুরের মাটিতে পা রাখলাম। আমরা সরাসরি হাসপাতালে চলে গেলাম। আমাদের কাছ থেকে রিসিপ্ট জমা নিল এবং আব্বুকে ভিতরে নিয়ে গেল। কিছুক্ষণ পর এসে অভিভাবক অর্থাৎ সাদা স্ট্যাম্পে আমার স্বাক্ষর নিল। স্বাক্ষর করা শেষে ওরা চলে গেল। অপারেশন শুরু হলো। আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আম্মু তো শুধু কান্নাই করছে, থামছেই না কিছুতেই। আমারও কান্না আসতেছে, কিন্তু আমায় শক্ত হয়ে থাকতে হবে। আমি যদি কান্না করি তাহলে আম্মুকে আটকানোই যাবে না। আমি শুধু মনে মনে আল্লাহর নাম নিচ্ছি। আম্মু কান্না করতে করতে ক্লান্ত হয়ে বেঞ্চের উপর ঘুমিয়ে পড়েছে। কণা আম্মুর মাথা নিজের কোলে রেখে বসে আছে, আর আমি অপারেশন থিয়েটারের দরজার সামনে দাঁড়িয়ে আছি। আমার চোখের কোণে পানি এসে গেছে। আব্বুর কিছু কথা আমার মনে উঠে গেল। যাই হোক, প্রায় 3 ঘন্টা পর একজন দরজা খুলেই, কে আপনি? আমি রোগীর আত্মীয়। কেন? একটা ভালো খবর আছে। কি সেই খবর স্যার, বলেন একটু। অপারেশন সাকসেসফুল। রোগী সম্পূর্ণ বিপদমুক্ত ইনশাআল্লাহ। সত্যি আব্বুর কিছু হয়নি? এখন দেখা করতে পারবেন না, রোগীর জ্ঞান ফিরতে সময় লাগবে, কমপক্ষে 48 ঘন্টা। আর রোগীকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া আছে, ডিস্টার্ব করবেন না রোগীকে। ভিতরে গিয়ে দেখি সিনিয়র ডাক্তার সহ আরো 5 জন দাঁড়িয়ে আলোচনা করতেছে। ওকে স্যার। আর শোনো, তোমার আব্বু একটা হার্টে 10 দিনের মতো সময় নেবে, কিন্তু কণ্ঠস্বর ঠিক হয়েছে। জ্ঞান ফেরার 24 ঘন্টার ভেতরেই কথা বলতে পারবে ইনশাআল্লাহ। ও আচ্ছা স্যার। আমার চেম্বারে আসো, কিছু ওষুধ লিখে দিচ্ছি, 1 মাস খাওয়াতে হবে। ওকে চলেন। বিশেষ দ্রষ্টব্য, সব কথা ইংরেজি দিয়ে বলেছি আমরা। তারপর আমি ডাক্তারের কেবিনে গেলাম। ডাক্তার আমাকে কিছু নির্দেশনা দিলেন। সেগুলো হলো, আব্বুকে কখনো প্রেশার দেওয়া যাবে না, কোনো টেনশন করা যাবে না। সুস্থ হলে সব কাজ করতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর আব্বুর জ্ঞান ফিরবে 48 ঘন্টার মধ্যে। কয়েকদিন কথা বলতে পারবে না, আর কয়েকদিন হেঁটে নিয়ে বেড়াতে হবে। সন্ধ্যার দিকে আম্মুর জন্য খাবার নিয়ে হাসপাতালে আসলাম। হাসপাতালে এসে দেখে আব্বু হাত নাড়ানাড়ি করতেছে। তখনই আমি ডাক্তারকে ডেকে আনলাম। ডাক্তার আব্বুকে চেক আপ করে, আই ক্যান বিলিভ দিস। এনি প্রবলেম ডক্টর? না, একটা সুখবর আছে। কি সেই খবর? আসলে আপনার আব্বুর শরীরে অনেক ধরনের জিন বিদ্যমান, তাই আপনার আব্বুর অভিযোজন ক্ষমতাও বেশি, খুব সহজেই সব পরিবেশে খাপ খেয়ে নিতে পারে। আপনার আব্বুর সেসব এনজাইমের জন্য আপনার আব্বু শরীরের ভারসাম্য ফিরে পেয়েছে, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি, আর কথা বলতে পারবে কিছুক্ষণ পর। সত্যি ডাক্তার? আর ঘুমের ওষুধ দেয়নি, কিছুক্ষণের মধ্যেই আপনার আব্বু ঘুম ভেঙে যাবে। ভালো কিছু খাইয়ে দিয়েন, আমি আসি এখন। ওকে।
তারপর ডাক্তার চলে গেল, আমি অনেক খুশি। আব্বু আবার আগের মতো চলতে পারবে। যাই হোক, আব্বুর জ্ঞান রাত 2টার দিকে আসলো। ওঠা মাত্র আব্বুকে বাইরে থেকে আনা খাবার খাওয়ালাম, ওষুধ খাইয়ে দিয়ে আব্বুকে রেস্ট নিতে দিলাম। আব্বু হাত পা নাড়াতে পারে কিন্তু পা ফেলাতে ভয় পায়, আর কথা বলার চেষ্টা করে। মুখ দিয়ে বাতাসও বের হয় কিন্তু আওয়াজটা বের হয় না। যাই হোক, আমি আর আম্মু মিলে আব্বুকে কিছুক্ষণ হাঁটালাম, তারপর আবার রেস্ট নিতে দিলাম। পরের দিন সকালে কিছুক্ষণ চেষ্টা করতেই আব্বু হাঁটতে সফল হলো। সেদিন পমাদের হাসপাতাল থেকে রিলিজ দিল। সেদিন রাতের টিকিট আমরা কেটে ফেললাম। আব্বু ইশারা দিয়ে কথা বলে,